দ্য বেড, অ্যান্টন চেকভ। এই গল্পটি এবছর আমরা প্রথম পড়ছি থার্ড সেমিস্টারে। আগে ছিল না এটা। এবছর ইভেন আগের সেমিস্টারে তোরা যারা পড়েছিস তখনও বই ছিল না, এবছর এটা এই সেমিস্টারে নতুন ঢুকিয়েছে। এটা দ্য বেড লিখেছেন অ্যান্টন চেকভ। অ্যান্টন চেকভ হচ্ছেন রাশিয়ান একজন প্লেরাইট। ইনি বিশেষ করে নাটকের জন্য বিখ্যাত, প্রচুর নাটক লিখেছেন এবং ছোট গল্পও লিখেছেন। 300-রও বেশি ছোট গল্প আছে এনার। আর জন্ম হচ্ছে না 1860 সালে আর মৃত্যু 1904। তো এই রাশিয়ান একজন নাট্যকার। রাশিয়ান বিভিন্ন পটভূমিতে আমরা এর আগে দেখেছি। তোদের আগের আগের বছরের যে সিলেবাস ছিল সেখানেও এনার নাটক আমরা পড়েছি ছিল। তো এবারে হচ্ছে যে এই যে দ্য বেড, এই গল্পটি প্রথমত রাশিয়ান ভাষাতে প্রকাশিত হয়। সেটা প্রথমে তার যা পারি তে প্রকাশিত হয় 1889 সালে। পরে সেটা আবার ইংলিশে ট্রান্সলেশনে প্রকাশিত হয়, ইংলিশ ট্রান্সলেশন করে 1901 সালে। পরে সেটা ইংলিশে হয় 1901 সালে। ছোট গল্পের সাথে প্রচুর নাটকও তিনি লিখেছিলেন। এবারে আজকে আমরা যে গল্পটা পড়তে চলেছি সেটা হচ্ছে দ্য বেট। বেট শব্দটা মাঝে মাঝেই আমরা ব্যবহার করে থাকি। এর মানে কি বলতো? বেট মানে হচ্ছে বাজি রাখা। বাজি রাখা কোনো কিছু। এখানে দেখ গল্পের মধ্যে কিভাবে একটা বাজি রাখার মতো একটা ঘটনা ঘটেছিল বহুদিন পূর্বে, এবং আজকের সেটা কবি মানে আমাদের লেখক সেটা স্মরণ করছেন কিভাবে। দেখ ভালো করে গল্পটা পড়লে ভালো করে শুনবি, সব বুঝতে পারবি। আর আরেকটা কথা বলি, এটা হচ্ছে মানে খুব সরল সহজ ভাষায় একটা লেখা গল্প। তোরা যারা ভালো করে পড়বি, মানে দ্বিতীয়বার পড়তে হবে না, একবার পড়লেই আশা করছি সব বুঝে যাবি। একটু ভালো করে মন দিয়ে শুনবি, এখান থেকে যে শর্ট প্রশ্নগুলো আসবে একবার শুনলে সেগুলো কোনো প্রশ্ন আর বাঁধবে না আশা করছি। দেখ গল্প শুরু হচ্ছে, প্রথম সিন যেটা হচ্ছে সেটা দেখ। ইট ওয়াজ আ ডার্ক অ্যাটাম নাইট। এটা হচ্ছে একটা অন্ধকার শরৎকালের রাত। দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হিজ স্টাডি অ্যান্ড রিমেম্বারিং হাউ 15 years বিফোর হি হ্যাড গিভেন আ পার্টি অন অ্যাটম ইভিনিং। বলছে কি, এখানে যে মেন চরিত্রগুলো আমরা পাবো সেগুলো কে কে পাবো? মেন হচ্ছে একটা ব্যাংকারকে পাবো, এবং ব্যাংকার হচ্ছে মানে ব্যাংকের মালিক। একজন ব্যাংকারকে পাবো, অবশ্যই তার প্রচুর টাকা আছে, ধনী লোক, প্রচুর অর্থ টর্থ আছে। আর এছাড়া আছে কে কে? এছাড়া তিনি যে পার্টিটা দিয়েছিলেন সেই পার্টিতে থাকা বিভিন্ন শ্রেণীর বুদ্ধিমান, বুদ্ধিজীবী বা ধনী মানুষেরা ছিলেন। আইনজীবী ছিলেন সেখানে, আরো অন্যান্য শ্রেণীর মানুষ ছিলেন। দেখ তারা বলছে, the old banker was walking up and down his study and remembering how 15 years before he had given a party one atom evening. বলছে সেই বৃদ্ধ ব্যাংকার তিনি হাঁটছেন আপ অ্যান্ড ডাউন, মানে এদিক ওদিক হাঁটছেন। হিজ স্টাডি মানে তার সেই পড়ার ঘরের এমাতা ওমাতা হেঁটে বেড়াচ্ছেন। রিমেম্বারিং হাউ, এবং এটা স্মরণ করছেন তিনি, এটা ভাবছেন কিভাবে 15 years বিফোর 15 বছর আগে হি হ্যাড গিভেন আ পার্টি অন অ্যাটম ইভিনিং, তিনি একটা পার্টির আয়োজন করেছিলেন এরকম একটা শরৎকালের সন্ধ্যাবেলা। একটা শরৎকালের সন্ধ্যাবেলাতে 15 বছর আগে তিনি কিভাবে একটা পার্টির আয়োজন করেছিলেন সেইটা তিনি এখন স্মরণ করছেন। দেয়ার হ্যাড বিন মেনি ক্লেভার মেন দেয়ার, বলছে সেখানে অনেক বুদ্ধিমান বা চালাক মানুষ ছিলেন। অ্যান্ড দেয়ার হ্যাড বিন ইন্টারেস্টিং কনভারসেশনস, এবং সেখানে বিভিন্ন মানুষের মধ্যে খুব ইন্টারেস্টিং আগ্রহজনক যে কথোপকথন সেগুলো চলছিল। এটা কখন চলছিল? গল্প লেখার সময় কিন্তু নয়, এটা চলছিল 15 বছর আগে। আমরা যে সময়টা গল্প এটা আছে তার থেকে 15 বছর আগের কি হয়েছিল সেটা লেখক ভাবছেন, সেই সময়ের কথা বলছেন, যে তখন বিভিন্ন মানুষের মধ্যে খুব সুন্দর একটা কনভারসেশন বা কথোপকথন চলছিল। Among other things, they had talked of capital punishment. Capital punishment মানে হচ্ছে মৃত্যুদণ্ড। তো বিভিন্ন বিষয়ে যেমন তারা কথা বলছিলেন, ঠিক তার সাথে সাথে এই যে ক্যাপিটাল পানিশমেন্ট নিয়েও তারা কথা বলছিলেন, মানে মৃত্যুদণ্ড নিয়ে তারা কথা বলছিলেন। মৃত্যুদণ্ডের ভালো বা খারাপ দিক, সেটা কেন করা উচিত বা কেন করা উচিত নয়, সেইগুলো নিয়ে তারা কথা বলছিল। দ্য মেজরিটি অফ দ্য গেস্টস অ্যামং হুম ওয়ার মেনি জার্নালিস্ট অ্যান্ড ইন্টেলেকচুয়াল মেন,
যে মানুষগুলো ছিলেন তাদের বেশিরভাগই হচ্ছেন জার্নালিস্ট বা বিভিন্ন সাংবাদিক অ্যান্ড ইন্টেলেকচুয়াল মেন, এবং বুদ্ধিমান বা আহ, যারা খুব চালাক মানুষ ডিসঅ্যাপ্রুভড অফ দ্য ডেথ পেনাল্টি, এবং প্রত্যেকেই ডিসঅ্যাপ্রুভ করলেন। ডিসঅ্যাপ্রুভ করা মানে না মানা, অনুমোদন না করা। তারা প্রত্যেকেই অনুমোদন করলেন না, মানে কেউই অনুমোদন করলেন না ডেথ পেনাল্টিকে, মানে মৃত্যুদণ্ডটাকে কেউ মানতে পারলেন না, মানে কোনো কিছুর জন্য মৃত্যুদণ্ড দেওয়া উচিত নয়। They considered that form of punishment out of death immortal and unsuitable for Christian states. তারা সবাই বললেন, কি বলছেন তারা, যে ফর্ম অফ পানিশমেন্ট মানে এই রকমের পানিশমেন্ট বা শাস্তি আউট অফ ডেট। আউট অফ ডেট মানে হচ্ছে যেটাকে অ্যাবসোলেট বলে, বা যেটা অচল বা প্রাচীন, যেগুলো যেগুলো চলে না এই যুগে, সেটাকে বলা হয় আউট অফ ডেট। এই রকমের শাস্তি যেগুলো খুব প্রাচীন, যেগুলো ইমমর্টাল অনৈতিক, অ্যান্ড আনসুইটেবল ফর খ্রিস্টান স্টেট, এবং মানে অনুপযুক্ত ফর খ্রিস্টান স্টেট, খ্রিস্টান কোনো রাষ্ট্রের জন্য সেটা একেবারে বেমানান। In the opinion of some of them, the death penalty ought to be replaced everywhere by imprisonment of life. তাদের প্রত্যেকের মতে কি বলছে তারা, যে ডেথ পেনাল্টি ওট টু বি, ওট টু মানে উচিত, উচিত অর্থে ব্যবহার করা হয় ওট টু, তাহলে ডেথ পেনাল্টি কে রিপ্লেস করা উচিত মানে বদলে দেওয়া উচিত এভরিওয়ার, সব জায়গায়, বাই ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, জীবন যাবজ্জীবন কারাদণ্ডের দ্বারা এটাকে বদলে দেওয়া উচিত। মানে কি, এই ডেথ পেনাল্টিকে বদলে মানে এটার পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড রাখা উচিত। এটা সেখানে উপস্থিত যে মানুষগুলো ছিলেন তারা সবাই এই মতামত প্রকাশ করলেন। আই ডোন্ট এগ্রি উইথ ইউ, সব মানুষগুলো যখন বলছেন যে এই ডেথ পেনাল্টিকে রিপ্লেস করা উচিত বাই ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, তখন আমাদের লেখক যিনি সেই পার্টির হোস্ট ছিলেন, হোস্ট মানে কি রে, হোস্ট মানে হচ্ছে যে পার্টির আয়োজন করে তাকে বলা হয় হোস্ট, আর যারা আসে সেই পার্টিতে তাদেরকে বলা হয় গেস্ট। ঠিক আছে, তাহলে তিনি বলছেন যে আই ডোন্ট এগ্রি উইথ ইউ, আমি তোমাদের সঙ্গে, আমি আপনাদের সঙ্গে একমত হতে পারলাম না। সেইড দেয়ার হোস্ট দ্য ব্যাংকার, তাদের হোস্ট, সেই পার্টির হোস্ট যিনি পার্টির আয়োজন করছেন সেই ব্যাংকার এই কথা বললেন। আই হ্যাভ নট ট্রাইড আইদার দ্য ডেথ পেনাল্টি অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যদিও আমি দুটোর কোনোটাই আমি মানে কোনোটাই উপভোগ করিনি, বাট ইফ ওয়ান মে জাজ প্রায়োরি, যদি একজনকে বিচার করতে বলা হয় প্রাথমিক পর্যবেক্ষণের পরে, দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মোরাল অ্যান্ড মোর হিউম্যান দেন ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। বলছে কি, যদি একজনকে বিচার করতে বলা হয়, একজনকে দুটোর মধ্যে কোনটা ভালো সেটাকে বাছতে বলা হয়, তাহলে সে কি করবে, সে অবশ্যই তার প্রাথমিক পর্যবেক্ষণের পরে দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মোরাল, ডেথ পেনাল্টি হচ্ছে বেশি নৈতিক, অ্যান্ড মোর হিউম্যান বেশি মানবিক, দেন ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাদণ্ডের থেকে মৃত্যুদণ্ডটাই হচ্ছে বেশি ভালো বা বেশি মরাল। এটা তার মতামত, বা একজনকে যদি বিচার করতে বলা হয় সে এই কথা বলবে। কেন বলছে যে মৃত্যুদণ্ডটা থেকে, মৃত্যুদণ্ডটাকে ভালো বলছে লাইফ টাইম ইমপ্রিজনমেন্টের চেয়ে, মৃত্যুদণ্ডটাকে কেন ভালো বলছে দেখ, এটা পরে আমরা দেখবো। ক্যাপিটাল পানিশমেন্ট কিলস আ ম্যান অ্যাট ওয়ান্স, তিনি ব্যাখ্যা দিচ্ছেন, কি বলছেন, বলছে ক্যাপিটাল পানিশমেন্ট কিলস আ ম্যান ওয়ান্স, ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে একটা মানুষকে তৎক্ষণাৎ মেরে ফেলে, সাথে সাথেই মেরে ফেলে, তাই না? ধর ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড কি ফাঁসি, তাহলে ফাঁসি হতে মানুষের কতদিন সময় লাগে, ফাঁসিতে ঝুলে মরতে কতদিন সময় লাগে, কয়েক সেকেন্ড, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো, ঝুলে পড়লো, ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যে সব শেষ, মৃত্যুদণ্ড শেষ হলো। কিন্তু বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিলস হিম স্লোলি, কিন্তু লাইফ টাইম যে যাবজ্জীবন কারাদণ্ড, তার মানে একটা মানুষকে তিলে তিলে মারে, মানে ধীরে ধীরে আস্তে আস্তে সারা জীবন ধরে তাকে মারছে, মানে এটা আরো বেশি কষ্টদায়ক। তার মতে, মানে আমাদের হোস্টের মতে বা ব্যাংকারের মতে কি, যে সারা জীবন জেলে থাকা মানে কি, আমাকে তো মারবে, দুটোর মানেই তো একই, কিন্তু তিলে তিলে ধীরে ধীরে আমাকে মারছে, এটা তো বেশি যন্ত্রণাদায়ক। কিন্তু একটা মানুষকে যখন ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো, কিছু বোঝার আগেই সে কিছু কোনো যন্ত্রণা কিছু উপভোগ মানে ভোগ করার আগেই
তিনি চলে গেলেন, মারা গেলেন। কিন্তু এই যে যাবজ্জীবন কারাদণ্ড, এখানে তাকে ধীরে ধীরে স্লো পয়জনের দ্বারা মারা হচ্ছে। হুইচ এক্সিকিউশনার ইজ মোর হিউম্যান, বলছে কোন ঘাতক, এক্সিকিউশনার মানে হচ্ছে যিনি তো তার মানে মৃত্যুদণ্ড দিচ্ছেন তাকে বলা হচ্ছে, বলছে তার কে বেশি মানবিক, হি হু কিলস ইউ ইন আ ফিউ মিনিটস অর হি হু ড্রাগস দ্য লাইফ আউট অফ ইউ ইন দ্য কোর্স অফ মেনি ইয়ার্স। বলছে কে বেশি মানবিক, কে বেশি ভালো, যে তোমাকে খুব সাথে সাথেই মেরে ফেলছে, নাকি সারা বছর ধরে বা সারা জীবন ধরে তোমাকে তিলে তিলে মারছে, তারপরেই তোমার জীবনটা তোমার থেকে বার করে নিচ্ছে। কে বেশি ভালো, কে বেশি মানবিক। তারপরে দেখ, বোথ আর ইকুয়ালি ইমর্টাল অবজার্ভড অন অফ দ্য গেস্টস, এবং সেই পার্টিতে আরো যারা ছিলেন, যে গেস্ট গুলো ছিলেন, তাদের মধ্যে একজন বলে উঠলেন যে বোথ আর ইকুয়ালি ইমর্টাল, বলছে দুটোই সমানভাবেই অনৈতিক, দুটোর কোনোটাই ঠিক নয়। ফর দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট, কারণ এই দুটোরই উদ্দেশ্য কিন্তু একই। কাউকে ধর ফাঁসিতে 1 মিনিটের মধ্যে মেরে ফেলা, আর কাউকে ধর লাইফ টাইম যাব মানে কারাদণ্ডের মধ্যে রাখা, দুটোর মানেই তো মৃত্যুদণ্ড, দুটো মানেই তো তাকে জীবনটা শেষ করে ফেলা, তাহলে দুটোই তো একই। তাই দুটোর উদ্দেশ্য কি? টু টেক অ্যাওয়ে লাইফ, তোমাকে মেরে ফেলা, দুটোর উদ্দেশ্যই হচ্ছে মেরে ফেলা। দ্য স্টেট ইজ নট গড, বলছে কি, খুব ভালো কথা, ভালো করে শোন, এটা আমাদের বুঝতে হবে। যে কোনো কাজের জন্য, যে কোনো অপরাধের জন্য শাস্তির ব্যবস্থা করে কেন করে বলতো? শাস্তির মানে হচ্ছে তাকে সংশোধনাগারে রাখা, জেল মানে হচ্ছে সংশোধনাগার, সেখানে সংশোধন করার জন্য তাকে রাখা হয়। একটা মানুষ অপরাধ করলো, তাকে ধরে সংশোধনাগারে রাখা হলো তার সংশোধন করার জন্য। কিন্তু ফাঁসি বা মৃত্যুদণ্ড কখন দেওয়া হয়? যখন সংশোধন যোগ্য নয়, তার অপরাধের হিস্ট্রি, তার অতীতটা যদি মানে সেই খারাপ অতীত যদি এতটা লম্বা হয় যে তার সংশোধন করার কোনো জায়গা নেই বা সংশোধন হতে পারে না, সেই অবস্থাতে তাকে মেরে ফেলা হয় বা মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু এখানে বলছি কি, দেখ, দ্য স্টেট ইজ নট গড, রাষ্ট্র কখনো ঈশ্বর নয়। ইট হ্যাজ নট দ্য রাইট টু টেক অ্যাওয়ে হোয়াট ইট ক্যান নট রিস্টোর হোয়েন ইট ওয়ান্টস টু, বলছে রাষ্ট্র তো ঈশ্বর নয়, বলছে এটা আর কোনো অধিকার নেই, মানে রাষ্ট্রের কোনো অধিকার নেই একটা মানুষকে মেরে ফেলা, মানে একটা মানুষকে মৃত্যুদণ্ড দেওয়ার কোনো অধিকার নেই। কারণ বলছে তার তো মৃত্যু মানে জীবনটা ফিরিয়ে দেওয়ার কোনো ক্ষমতা নেই, রাষ্ট্রের কোনো জীবন ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আছে কি? বলছে একটা মানুষের যখন দরকার তার প্রাণ, সে কি প্রাণটা ফিরিয়ে দিতে পারবে? তাহলে প্রাণ নেবে কেন? যার যেটা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা নেই সেটা কেন সে নেবে? এই জন্য বলছে দ্য স্টেট ইজ নট গড, রাষ্ট্র ঈশ্বর নয়। Among the guests was a young lawyer, a young man of 5 and 20, বলছে সেই মানুষ গেস্টের মধ্যে একজন ইয়াং লয়ার ছিলেন, একজন আইনজীবী ছিলেন, a young man of 5 and 20, একটা ইয়াং, খুব অত্যন্ত কম বয়সী একজন আইনজীবী ছিলেন, তার বয়স হচ্ছে 5 and 20 মানে হচ্ছে 25 বছর। when he was asked his opinion he said, যখন তাকে তার মতামত জিজ্ঞাসা করা হলো, তিনি তখন বলেছিলেন, কি বলেছিলেন দেখ, দ্য ডেথ সেন্টেন্স অ্যান্ড দ্য লাইফ সেন্টেন্স আর ইকুয়ালি ইমর্টাল, বলছে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দুটোই সমানভাবেই অনৈতিক। বাট ইফ আই হ্যাড টু চুজ বিটুইন দ্য ডেথ পেনাল্টি অ্যান্ড ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, কিন্তু যদি আমাকে একটা, যে কোনো একটা বেছে নিতে হয় এই দুটোর মধ্যে, আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড, তাহলে আমি কি করব? অবশ্যই দ্বিতীয়টা বেছে নেব। দ্বিতীয় কোনটা? ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, মানে যাবজ্জীবন কারাদণ্ড, এটা আমি বেছে নেব। দুটোই কোনোটাই ঠিক নয়, কিন্তু যদি দুটোর মধ্যে একটা বেছে নিতে হয় তখন আমি এই মৃত্যুটা নয়, যাবজ্জীবন কারাদণ্ডটা আমি বেছে নেব। টু লিভ এনি হাউ ইজ বেটার দেন নট অ্যাট অল, বলছে কি, যে কোনোভাবেই বেঁচে থাকাটা একেবারেই বেঁচে না থাকার থেকে তবু তো ভালো। মৃত্যুদণ্ড মানে আর কি বেঁচে থাকার কোনো চান্স থাকছে? মৃত্যুদণ্ড মানেই তো মৃত্যু, শেষ, সবকিছু শেষ। তার থেকে অন্তত টিম করে বেঁচে থাকাটা, যেভাবেই হোক মৃত্যুদণ্ডের কারাদণ্ডের মধ্যে যেভাবেই হোক বেঁচে থাকাটা, এটা অনেকটাই ভালো, এটা তার মত। এ লাইভলি ডিসকাশন অ্যারোজ, একটা বেশ উত্তেজনাপূর্ণ আলোচনা একটা জমে গেল আর কি আলোচনাটা। দ্য ব্যাংকার হু ওয়াজ ইয়াঙ্গার অ্যান্ড মোর নার্ভাস
in those days was suddenly carried away by excitement. কি বললেন? সেই ব্যাংকার, সেই দিনের কথা বলছেন, সেই 15 বছর আগে সেই ব্যাংকার ওয়াজ ইয়াঙ্গার, তিনি অনেক কম বয়সী ছিলেন, অ্যান্ড মোর নার্ভাস, এবং উত্তেজনা প্রবণ ছিলেন, ইন দোজ ডেজ, সেই সময়ে মানে 15 বছর আগে, ওয়াজ সাডেনলি ক্যারিড আওয়ে বাই এক্সাইটমেন্ট, এবং এই বাজিটি রাখলেন তিনি উত্তেজনাবশত। হি স্ট্রাক দ্য টেবিল উইথ হিজ ফিস্ট অ্যান্ড শাউটেড অ্যাট দ্য ইয়াং ম্যান, এবং তিনি সেই ইয়াং ম্যান, যে অল্প বয়সী যে তরুণ, তার দিকে চিৎকার করে তিনি কি করলেন? টেবিলে ঘুষি মারলেন জোরে সশব্দে। ঘুষি মেরে কি বললেন দেখ, ইটস নট ট্রু, এটা ঠিক নয়। আই উইল বেট ইউ 2 millions ইউ উডন্ট স্টে ইন সলিটারি কনফাইনমেন্ট ফর 5 years। বলছে আপনি যে কথাটা বললেন এটা একেবারে ঠিক নয়, আমি আপনার কথাতে বাজি রাখছি। কত বাজি রাখছে? 2 millions। 2 millions মানে কি? 20 লক্ষ টাকা বাজি রাখছি। ইউ নট স্টে ইন সলিটারি কনফাইনমেন্ট ফর 5 years। আপনি নিঃসঙ্গতার সঙ্গে একাকী, মানে একটা কনফাইনমেন্ট বা বদ্ধ ঘরে থাকতে পারবেন না ফর 5 years, 5 বছরের জন্য। বলছি যদি আপনি এই যে যাবজ্জীবন কারাদণ্ডকে সমর্থন করেন, তাহলে আমি আপনার সাথে বাজি রাখছি আপনি 5 বছরের জন্য এই সলিটারি কনফাইনমেন্ট বা নিঃসঙ্গ একটা ঘরে আপনি থাকতে পারবেন না 5 বছর। ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট, যদি আপনি মন থেকে এটা চান বা বোঝাতে চান, সেইড দ্য ইয়াং ম্যান, সেই সেই ইয়াং ম্যান, সেই আইনজীবী যিনি 25 বছরের, তিনি বললেন, আই উইল টেক দ্য বেট, আমিও বাজি রাখছি, বাট আই উড স্টে নট 5 বাট 15 years। কিন্তু আমি 5 বছর নয়, আপনি 5 বছরের জন্য বাজি রাখছেন, তো আমি 5 বছর না, আমি 15 বছর থাকবো। 15 বছর থেকে দেখাবো থাকা যায় সেখানে। শুনছিস তোরা? প্রশ্ন করলে পারবি তো? আমি দেখ ব্যাংকার তখন কি বলছে দেখ, 15 বছর, ডান, ঠিক আছে, বাজি রাখা হলো, 15 বছর থাকবেন আপনি, এটাই ফাইনাল। ক্যারিড দ্য ব্যাংকার, ব্যাংকার বাজি রাখলেন। জেন্টলম্যান, আই স্টেক 2 millions। বলছে জেন্টলম্যান, ভদ্র মহোদয়গণ, আপনারা শুনছেন, আই স্টেক 2 millions, আমি 20 লক্ষ টাকার বাজি রাখলাম। স্টেক মানেও বেট, এই STAK, স্টেক মানেও বেট, STAK দেখে নি। দুটোর মানে হচ্ছে বেট, বাজি রাখা। এদিকে দেখ, এগ্রিড টু স্টেক ইউর মিলিয়ন্স অ্যান্ড আই স্টেক মাই ফ্রিডম। বলছে ঠিক আছে, সেইড দ্য ইয়াং ম্যান, সেই ইয়াং ম্যানটি কি বলছে দেখ, আপনি বাজি রাখলেন আপনার 20 লক্ষ টাকা। 20 লক্ষ মানে সেই সময় একটা হিউজ টাকা, আর 20 লক্ষ টাকা মানে আমাদের ভারতীয়তে নয়, ওই 20 লক্ষ রাশিয়ান মুদ্রাতে। রাশিয়ান মুদ্রার নাম কি? রুবেল। আমরা যেমন রুপি বলি, তাই তো, বাংলাদেশে টাকা বলে, আর কোথাও ডলার, কোথাও বিভিন্ন কারেন্সি তাদের আছে, তেমন রাশিয়ার কারেন্সির নাম কি? রুবেল। তোরা এটা মাথায় রাখবি কিন্তু, খাতার উপরে লিখে নে, রাশিয়ার কারেন্সি রুবেল, কারণ পরীক্ষাতে এই সবগুলোই আসতে পারে কিন্তু, যে কোনো ইচ্ছে, যেখান থেকে ইচ্ছা প্রশ্ন আসতে পারে। যাই হোক, বলছে আপনি 20 লক্ষ রুবেল বাজি রাখলেন, এবং আই স্টেক মাই ফ্রিডম, এবং আমি বাজি রাখলাম কিসের? আমার স্বাধীনতা। মানে আমি 15 বছর যে সেখানে বদ্ধ হয়ে থাকবো, তার মানে আমার স্বাধীনতাকে তো বিসর্জন দিলাম, আমি আমার স্বাধীনতাকে বাজি ধরলাম। সেই দ্য ইয়াং ম্যান, সেই ইয়াং ম্যান বললেন, অ্যান্ড দিস ওয়াইল্ড সেন্সলেস বেট ওয়াজ ক্যারিড আউট, এবং এই নির্বোধের মতো অর্থহীন একটা বাজি রাখা হলো দুজনের পক্ষ থেকেই। ব্যাংকার স্পয়েলড, নষ্ট করলেন, অ্যান্ড ফ্রাইভলাস উইথ মিলিয়ন্স বিয়ন্ড হিজ রেকনিং, মানে এই এত হিউজ পরিমাণ টাকার একটা যে লস করলেন, হারিয়ে ফেললেন, এটা খামখেয়ালি বশত। ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট, এবং তিনি এটা করে আনন্দিত হলেন, অ্যাট দ্য বেট, এই বাজি রেখে তিনি আনন্দিত হলেন। অ্যাট সাপার হি মেড ফান অফ দ্য ইয়াং ম্যান অ্যান্ড সেড, এবং সেই রাত্রে নৈশভোজের সময় বা রাত্রে ডিনারের সময়, খাওয়ার সময়, তিনি মেড আ ফান অফ দ্য ইয়াং ম্যান, সেই ইয়াং ম্যান মানে যার সঙ্গে বাজি রেখেছিলেন তাকে নিয়ে একটু মজা করলেন, এবং বললেন, এবং কি বললেন দেখ তাকে, think better of it young man। বলছে ইয়াং ম্যান, আপনি ভাবুন, আরো একটু ভালো করে ভাবুন, while there is still time, এখনো সময় আছে, আপনি ভেবে দেখুন বাজিটা রাখবেন কিনা। 15 বছর ইজ নট আ ভেরি শর্ট টাইম, এটা একটা লং টাইম, আপনি 15 বছর বন্দি দশায় থাকবেন, এটা ভেবে দেখুন, এখনো সময় আছে। টু মি 2 millions আর আ
ট্রিপল বলছে আমার কাছে 20 লক্ষটা কিছুই নয়, খুবই সামান্য একটা টাকা, বাট ইউ আর লুজিং 3 or 4 অফ দ্য বেস্ট ইয়ার্স অফ ইউর লাইফ। কিন্তু আপনি জীবনের সবচেয়ে ভালো 3 থেকে 4 বছর নষ্ট করতে চলেছেন, হারাতে চলেছেন। 3-4 বছর কেন বলছেন? কারণ সেই ব্যাংকারের মতে এই লোকটি, অর্থাৎ সেই ইয়াং ম্যান মানুষটি, সে 3-4 বছরের বেশি থাকতে পারবে না, ম্যাক্সিমাম 3-4 বছর থাকতে পারবে। সেই জন্য ব্যাংকার বলছেন যে ভালো করে ভেবে দেখুন, আমি হয়তো 20 লক্ষ টাকা বাজি রেখেছি, কিন্তু 20 লক্ষ টাকাটা আমার কাছে খুবই সামান্য, বেশি কিছু নয়। কিন্তু আপনি ভেবে দেখুন, আপনার মূল্যবান সময় থেকে 3-4 বছর সময়ের কিন্তু হারাতে চলেছেন। আই সে 3 or 4, আমি বললাম যে 3 বা 4 বছর, বিকজ ইউ উডন্ট স্টে লঙ্গার, কারণ আমি জানি আপনি এর বেশি থাকতে পারবেন না, 3-4 বছরের বেশি থাকতে পারবেন না, সেই জন্য আমি বললাম 3-4 বছর। ডোন্ট ফরগেট আইদার, ইউ আনহ্যাপি ম্যান, দ্যাট ভলান্টারি কনফাইনমেন্ট ইজ আ গ্রেট ডিল হার্ডার টু বেয়ার দেন কম্পালসারি। বলছে ভুলে যেও না, আনহ্যাপি ম্যান, অসুখী মানুষ, ভুলে যেও না যে ভলান্টারি কনফাইনমেন্ট তার মানে কি, মানে স্বেচ্ছায় কারাদণ্ড বা স্বেচ্ছায় বন্দিদশা, এটা অনেক বেশি কষ্টকর, অনেক বেশি যন্ত্রণাদায়ক, টু বেয়ার দেন কম্পালসারি। বাধ্যতামূলক বন্দিদশার থেকে স্বেচ্ছায় বন্দিদশাটা অনেক বেশি কষ্টকর। বুঝতে পেরেছিস কি বললাম? কারণ কি বলতো, তোকে ধর মানে বাধ্য, একটা হতে পারে কি যে স্বেচ্ছায়, আর একটা হচ্ছে বাধ্যতামূলক। আমি তোকে স্বেচ্ছায় রাখলাম যে তুই এটা কতক্ষণ থাকতে পারবি বন্দিদশায়, এখানে থাক, থেকে দেখা। আর কাউকে ওই ঘরে রাখলাম কম্পালসারি, মানে সে যেটা ভুল করেছে তার জন্য তাকে এতদিন বা এই সময় থাকতে হবে। দুটোর মধ্যে কি তফাৎ বলতো? যাকে কম্পালসারি রাখা হয়েছে সে কিন্তু ইচ্ছা করলে বেরোতে পারবে না সেই সময়ের আগে, মানে সে মেন্টালি প্রিপেয়ার যে আমার এই সময়ের মধ্যে আমি বেরোতে পারবো না। কিন্তু যে স্বেচ্ছায় বন্দিদশা নিয়েছে সে কিন্তু মেন্টালি প্রিপেয়ার ওইভাবে না, সে জানে আমি অন্তত যখন হোক বেরোতে পারবো, হয়তো বাজিটা নষ্ট হবে কিন্তু সে বেরিয়ে যেতে পারবে। সুতরাং এই যখন ইচ্ছা বেরিয়ে যাওয়ার যে একটা চেষ্টা বা যে একটা সুযোগ তার কাছে থাকছে, এই জন্যেই এটা কিন্তু বেশি কষ্টকর, বেশি যন্ত্রণাদায়ক। দেখ তারপরেই হয়তো আছে এটা, the thought that you have the right to step out in liberty at any moment will poison your whole existence in prison। বলছে কি, যে এক্ষুনি যে কথাটা বললাম, যে আপনার যে কোনো সময় বেরিয়ে যাওয়ার যে ইচ্ছা, এটাই আপনার যে বন্দি দশাটাকে নষ্ট করে ফেলতে পারে। আই এম সরি ফর ইউ, বলছে আমি দুঃখিত আপনার জন্য। অ্যান্ড নাও দ্য ব্যাংকার ওয়াকিং টু অ্যান্ড ফ্রো, টু অ্যান্ড ফ্রো মানে এদিক ওদিক হেঁটে বেড়ানো, এবং এই ব্যাংকার কি করছেন, ওয়াকিং টু অ্যান্ড ফ্রো, এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছেন। রিমেম্বার্ড অল দিস, এই সবগুলো ভাবতে ভাবতে, অ্যান্ড আস্কড হিমসেলফ, এবং নিজেকেই প্রশ্ন করলেন, হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্যাট বেট, এই যে বেট তো রাখলাম, বাজি তো রাখলাম, কিন্তু তার উদ্দেশ্যটা কি, কি কারণ ছিল? হোয়াট ইজ দ্য গুড অফ দ্যাট ম্যানস লুজিং 15 years অফ হিজ লাইফ, তার কি বা উদ্দেশ্য ছিল, কি বা লক্ষ্য ছিল 15 বছর জীবন থেকে হারানো, জীবন থেকে 15টা বছর হারিয়ে ফেলা। অ্যান্ড মাই থ্রোয়িং অ্যাওয়ে 2 millions, এবং আমার 20 লক্ষ টাকা রুবেল, সেটাওকে জলে ফেলার মতো নষ্ট করা, এটার বা কি দরকার ছিল? ক্যান ইট প্রুভ দ্যাট দ্য ডেথ পেনাল্টি ইজ বেটার অর ওর্স দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, এটাই কি প্রমাণ করতে পারবে যে ডেথ পেনাল্টি হচ্ছে ভালো, বেটার মানে ভালো, অর ওর্স অথবা সবচেয়ে খারাপ, দেন ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, ওই যাবজ্জীবন কারাদণ্ডের থেকে? বলছে এটা কি দরকার ছিল, এটাই কি প্রমাণ করতে পারবে যে ডেথ পেনাল্টি ওই কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডের থেকে ভালো অথবা আরো বেশি খারাপ? এটা কি প্রমাণ করতে হবে? নো নো, না না, ইট ওয়াজ অল নন সেন্সিয়াল অ্যান্ড মিনিংলেস, এটা সবই পুরোটাই বোকার মতো এবং অর্থহীন। অন মাই পার্ট ইট ওয়াজ দ্য ক্যাপ্রাইজ অফ আ প্যাম্পার্ড ম্যান, বলছে আমার দিক দিয়ে এটা হচ্ছে একটা ওই খামখেয়ালি সময় নষ্ট করা বা অর্থ নষ্ট করা। অ্যান্ড অন হিজ পার্ট সিম্পল গ্রিড ফর মানি, এবং তার দিক দিয়ে কি, যে অর্থ লোভ। বলছে এটার মানে কি, আসলে কি হলো, এই যে বাজি রাখলাম আমরা দুজনে, তার ফলে কি হলো, আমার অর্থ নষ্ট, তার সময় নষ্ট, আলটিমেটলি এছাড়া কিছু হলো? এটা প্রমাণ করে বা কি লাভ আছে, কারোর কি কোনো লাভ আছে? বাজি মানুষ কক কিভাবে ধরে বলতো? উত্তেজনা বশত বাজি রাখে।
হঠাৎ করে কোনো একটা বিষয়ে উত্তেজিত হলো দুজনে, হয়ে বাজি রাখলো। আসলে যে কোনো বাজিতে কারোরই কোনো লাভ হয় না, দুজনেরই লস হয়, কিন্তু দুজনে বাজি রাখতে যায় কেন? উত্তেজনাবশত। তো এখানেও যেমন হলো, দেখ, এর জীবনে 15টা বছর যাবে, আর ব্যাংকারের 20 লক্ষ রুবেল নষ্ট হবে। এছাড়া লাভ কিছু হবে কি? প্রমাণিত হয়েই বা কি লাভ আছে তাদের? কোনো কিছুতেই কিছু এসে যায় না।